কেন তিনি দেখতে চান না সেই কথাটা আসলে আমরা তখনই বুঝতে পারি যখন আমি তখন বুঝতাম না যে আমাকে কেন বাইরে যেতে বলছে। তো সে আমারে বলছিল যে বিগ সিটি বিগ মাইন্ড, স্মল সিটি স্মল মাইন্ড। প্রথম প্রেসিডেন্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাকে করেই আসলাম দাঁড়ায় দাঁড়ায়। আমিও পারি কিছু একটা করতে। আমার মনে হয় ওইটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন ছিল। যে তো তখন আমার যে একটা জিনিস রিয়ালাইজ হইলো যে আসলে আমাদেরকে স্বাধীন হইতে হবে। আমি রিফাত জাহান শাওন, পড়াশোনা করছি ঢাকা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে। আর আমার সেশন হচ্ছে 18-19 সেশন। আর আমার হল হাজী মোহাম্মদ মহসিন হল। আর আমার যেই বেড়ে ওঠা হচ্ছে আমার জন্মস্থান নেত্রকোনায়। আর আমার ছোটোবেলা থেকে আমার 5 বছর বয়স থেকে আমার বেড়ে ওঠা সুনামগঞ্জে, যেটা হচ্ছে একদম মেঘালয়ের পাদদেশে। যে জায়গাটা হচ্ছে একদিকে মেঘালয়, একদিকে শিমুল বাগান, একদিকে টাঙ্গার হাওর এবং অন্যদিকে বারেকটিলা। এই যে প্রকৃতির নয়াভিরাম সৌন্দর্য, এর মধ্যে আমার বেড়ে ওঠা। হয়তো সেই কারণেই আমার মনে হয় যে আমার এখন যে ট্রাভেলার হওয়ার যেই উৎসাহটা আমি ওইখান থেকেই পেয়েছি। কারণ আমি ছোটোবেলা থেকে দেখেছি যে মেঘালয়ের মেঘ ভেসে যাচ্ছে, শিমুল যেই বাগান সেখানে লাল লাল ফুল ফুটছে, টাঙ্গুয়ার হাওরে সেই সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসছে। এই যে সৌন্দর্যের যেই মানে বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্য দেখে আমার বড় হওয়া। আমার মনে হয় যে কবি যেখানে বলেছেন যে আমি বাংলার রূপ দেখিয়েছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। এই যে পৃথিবীর রূপ কথা তিনি উল্লেখ করেছেন, সেখানে কেন তিনি দেখতে চান না সেই কথাটা আসলে আমরা তখনই বুঝতে পারি যখন আমরা সেই গানটা উপলব্ধি করি, ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই রৌমারি বন্দরে। এই যে রৌমারি বন্দর বা চিলমারি বন্দর বলেন, যখন আমরা একদম বর্ডার হয়ে রৌমারি বন্দর থেকে চিলমারিতে যাব, বা সুন্দরবন থেকে আমরা কক্সবাজারে যাব দক্ষিণবঙ্গ ঘুরে ঘুরে সেই ফিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী হয়ে, তখনই কেবল বুঝতে পারবো যে আমাদের বাংলার যে সৌন্দর্যটা, বাংলার যে নয়াভিরাম সৌন্দর্য, ওইটা আমরা উপলব্ধি করতে পারি। আর সেখান থেকেই আমার ট্রাভেলার হওয়া বা এই দিকে আসা আর কি, ভ্রমণটা শুরু হওয়া। তবে আমার যে স্কুল জীবন যদি বলি, আমার স্কুল ছিল, প্রথমে ছিল আউটারগড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। সেটা আমার আব্বু আম্মু দুজনই শিক্ষক। আমার আম্মুর স্কুলে আমার বেড়ে ওঠা শুরুটা আর কি। তবে তারপর হচ্ছে আমার কলেজ ছিল আদর্শ উচ্চ বিদ্যালয়, সেটাও সুনামগঞ্জে আমার বাবার স্কুলে। সেখানে স্কুলে পড়াশোনা শেষ করে আমি চলে যাই সিলেটে, বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেখানেই। আর ছাত্র হিসাবে খুব একটা ভালো ছিলাম ব্যাপারটা তা না। সারাদিন এদিক সেদিক মানে ঘোরাঘুরির মধ্যেই থাকতাম। দেখা যেত ওই সময়টায় বিকেলবেলায় তো প্রথম দিকে একদম যদি স্কুলের কাহিনী বলি, সেই প্রথম দিকটা দেখা গেছে যে স্কুল জীবনে খুব একটা বাইরে বেরোতাম না, মানে সারাদিন পড়াশোনা এটা নিয়েই ব্যস্ত থাকতাম আর কি। তো মাঝে মাঝে আমার আব্বু, মানে আমার এই ট্রাভেলিংয়ের পেছনে যে আমার বাবা মায়ের অবদান, সেটা আমি বলি। আমার আব্বু আমার পকেটে টাকা দিয়ে বলতে, যা বাইরে থেকে ঘুরে আয়। এই যে ব্যাপারটা, আমি তখন বুঝতাম না যে আমাকে কেন বাইরে যেতে বলছে। তো এই যে মাঝে মাঝে পকেটে টাকা দিয়ে বলতে বাইরে থেকে ঘুরে আয়, এই যে ঘুরতেই বেরোতাম, তখন আমার মনে হতো যে ব্যাপারটা ইন্টারেস্টিং, আমি একটু ঘুরি। এই যে ঘোরার যেই অনুপ্রেরণাটা, সেখানে বাবা মার কাছ থেকে মূলত পাওয়া আর কি। তো স্কুল জীবনে আমি এরকম অনেক ঘুরেছি, আশেপাশে বেশি দূর যাওয়ার সাহস হয় নাই তখন, কারণ সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে, ওই তাড়না আমার তখনও ছিল। তো এরপরে কলেজে চলে যাওয়া, কলেজ ছিল আমার বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো সেখানে একটু টাইট ছিল আর কি, মানে একদম ফর্মাল হয়ে যাইতে হইতো কলেজে, এক জুতা একদম গলার মধ্যে টাই একদম, তারপর কলেজে যাইতে হইতো। তো এটা আমার একদমই পছন্দ ছিল না, কারণ আমার সারা জীবন বড় হওয়া গ্রামের মেঠো পেতে দৌড়ায় আমার বড় হওয়া, সন্ধ্যাবেলা বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার মধ্যে বড় হওয়া। তো ওই জায়গায় গিয়ে হঠাৎ করে এত মানে টাইট শিডিউলের মধ্যে বড় হওয়াটা আমার কাছে ভালো লাগতেছিল না। তো অনেকবার চেষ্টা করেছি যে কলেজ ছেড়ে পালিয়ে যাব, কিন্তু সে পালানো আর হয় নাই। পালানো হয় নাই, কিন্তু একটা বার আমি পালাইছিলাম। সেটা হচ্ছে প্রথম আমার যে কলেজে ভর্তি করা হয়েছিল, এটা হচ্ছে সুনামগঞ্জ সরকারি কলেজ। একদিন ক্লাস করার পর আমি ওখান থেকে পালাই গেছিলাম, তখন আমি সিলেট বর্ডারঘাটে গিয়ে ভর্তি হই। মানে ওই দিন আমার পালানোর যেই রহইয়াটা, সেটা হচ্ছে যে প্রথম দিন সুনামগঞ্জ সরকারি কলেজে ক্লাস করার পরে সন্ধ্যার দিকে আমার এক ভাইয়ের কাছে যাই আমি, সাইফুল ভাই নাম তার। তো সে আমারে বলছিল যে বিগ সিটি বিগ মাইন্ড, স্মল সিটি স্মল মাইন্ড। এই কথা শোনার পরে আমি রাত 12টার দিকে হঠাৎ করে ভাইকে বললাম, ভাই আমি গেলাম। বলছে কই যাস? আমি গেলাম। তারপর রাত 12টার সময় কোনো বাস ছিল না সুনামগঞ্জ থেকে সিলেটে, আমি তখন ট্রাকে করে সিলেট চলে আসি। এসে আমার বড় ভাইয়ের ওখানে উঠি, তরিকুল ইসলাম তারেক, সে তখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করে। তো তার এখানে উঠছি, সে তো অবাক, কি বাবা রাত 1:30টার দিকে
এসে মানে এইভাবে দাঁড়ায় আছি। আমি বললাম যে আমি আর পড়বো না ওইখানে, আমি সিলেটে ভর্তি হবো। তো ভাই বুঝতে পারছে ব্যাপারটা, পরের দিন আবার সুনামগঞ্জ গিয়ে সার্টিফিকেট তুলে এনে এই কলেজে ভর্তি হওয়া। সেখানেও 1 মাস ক্লাস করে আমার মনে হয়েছে আমি আর পড়বো না, আমি চলে যাবো। কারণ আমার এত টাইট শিডিউল ভালো লাগতেছিল না, যেহেতু ওইটা বিজেপি তারা ইয়ে মেনটেন করতো আর কি। তো তখন আমার যে একটা জিনিস রিয়ালাইজ হইলো যে আসলে আমাদেরকে স্বাধীন হইতে হবে, অ্যাকচুয়ালি আমাকে স্বাধীন হইতে হবে। স্বাধীন কীভাবে হবো? তো বাসায় বললাম যে আমি আসলে এই কলেজে পড়তে চাচ্ছি না। বাসায় তো তখন একদম নারাজ, কারণ তুমি বারবার কলেজ চেঞ্জ করবা, এটা কি ফাইজলামি? বলো যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে তোমাকে আমরা স্বাধীন করে দেবো, তোমার যা ইচ্ছা তুমি তা করো, যেখানে ইচ্ছা ঘুরে বেড়াইও। তখন থেকে আমার মনে হয় যে আমার একটা উপলব্ধি যে তাহলে ঢাকা ভার্সিটির চান্স পাইতে হবে, তারপর যা ইচ্ছা করবো। কিন্তু আমার এইচএসসি রেজাল্ট খুব খারাপ হয়, হ্যাঁ, যার ফলে অনেকটা ভেঙে পড়ি আর কি। কিন্তু ওই সময়টাতে আরেকটা রেজাল্ট আমার খুব ভালো হয়, সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের আকবেটের আন্ডারে একটা প্রোগ্রাম হয়েছিল, সেটা হচ্ছে যে বুক রিডিং কম্পিটিশন সিলেটে। ওই কম্পিটিশনে দেখা গেছে যে আমি মানে পড়াশোনার বই খুব কম পড়তাম, যে আমি সায়েন্সে ছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি আমি ধরেও দেখতাম না, বিশেষ করে ফিজিক্সটা আমি ধরেও দেখতাম না, কেমিস্ট্রিতে ভালো ছিলাম আর বায়োলজিতে ভালো ছিলাম। তো ওই সময় আমার এইচএসসি পরীক্ষা খারাপ হয়, কিন্তু ওই সময় ব্রিটিশ কাউন্সিলের ওই যে রেজাল্টটা আমি মানে কল্পনাও করি না তো ভালো হবে। আমাকে আমার এক ম্যাম, স্বপ্না ম্যাম, উনি এখন এএসপি, তো উনি তখন আমার কলেজের শিক্ষিকা ছিলেন আর কি। তো উনি আমাকে বাধ্য করছে যে তুমি আইসা পরীক্ষাটা দাও ইংলিশে। আমি বলছি ম্যাম আমার তো এত ভালো না ইংলিশ, আমি পারবো না। বলছে তুমি পরীক্ষা দাও, তোমার পারো না পারো আমরা দেখবো। তো সে আমাকে পরীক্ষার 1 মাস আগে থেকেই তাড়া দেওয়া শুরু করছে, তুমি পড়াশোনা করো একটু। আমি কিছুটা পড়াশোনা করছি মোটামুটি ভালোই। পরীক্ষার দিন সকালে আমি আসি নাই, আমি বাইরে বাইরে ঘুরতেছি, ম্যাম আমাকে ফোন দিয়েছে পরীক্ষার ঠিক 10 মিনিট আগে। শাওন তুমি কোথায়? আমি বলছি ম্যাম আমি তো একটু টিলাগড় আসছি ঘুরতে, তো তুমি এক্ষুনি তাড়াতাড়ি কলেজে আসো। তো আমি আসতে 5 মিনিট লেট হয়েছে, আমার 15 মিনিটের মধ্যে আমি টিলাগড় থেকে চলে আসছি। বলছি তুমি পরীক্ষা দাও। পরীক্ষা দিলাম। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে ওই পরীক্ষায় আমি সিলেট বিভাগের মধ্যে প্রথম হই। এবং সেই 100 আউট অফ 100 রেজাল্ট করি, যেটা এখন পর্যন্ত রেকর্ড সিলেটে। তো তখন আমাকে এবং ওই পরীক্ষা দেওয়ার পরে মানে পুরো একটা এলাকায় সারা পড়ে যায় আমার এলাকায়, সিলেটে, যে এত ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, তখন আসলে আমার নিজের মধ্যে রিয়েলাইজেশন হলো তাহলে যেহেতু আমি পারি, তাহলে আমি একটু চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন আমাকে কোচিংয়ে ভর্তি করা হয়েছিল সিলেটে, আমি সেখান থেকে পালাই আসছি ঢাকায়। আমি মানে আমার তখন হচ্ছে যে আমার প্র্যাকটিক্যাল শেষের দিকে আর কি, আমাদের এইচএসসি পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষের দিকে। আমার একটাই পরীক্ষা শেষ হয়েছিল প্র্যাকটিক্যাল, আর প্র্যাকটিক্যালের মধ্যে হচ্ছে আমার ওই রেজাল্টটা আসছিল আর কি। তো প্র্যাকটিক্যাল শেষের দিকে, তো যেদিন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়েছে 1টায়, আমি ঠিক 3টায় ট্রেন ধরে ঢাকায় চলে আসি। এবং সেই ট্রেনেও আমি টিকিট পাই নাই, আমি দাঁড়ায় পুরো রাস্তা দাঁড়ায় আমি ঢাকায় আসছিলাম। একজনকে আমি টাকা দিয়েছিলাম 360 টাকা, সে টাকা মেরে দিছিল, তারপর ট্রেনে বসে আর ঢাকা আসা হয় নাই। যখন আমি ওই যে সুনামগঞ্জ থেকে মানে সিলেটে আসি, তখনও কিন্তু আমি এই যে ট্রাকে করেই আসছিলাম দাঁড়ায়। মানে এই যে জার্নিটা আমার দাঁড়ায় পুরো ঢাকায় আসা। তো ঢাকায় আসার পরে কোচিং করলাম। মানে তখন আসলে ব্যাপারটা হচ্ছিল কি যে ওই সময়টাতে আমার সিলেট, তখন আমি কন্টেন্ট ক্রিয়েট করতাম আর কি। ওই সময়টাতে আমার চ্যানেলের নাম ছিল শাওন দা তেলাপোকা। ওই সময়টাতে তো মোটামুটি ভালো একটা হাইপ ছিল সিলেটের মধ্যে, কিন্তু ওইটাও নষ্ট হয়ে যায় আমার এইচএসসি পরীক্ষার 10 দিন পরে। তো ওই সময়টা আমি আরও একটু ভেঙে পড়ি। যখন আমি ঢাকায় আসছি তখন দেখি আমার চ্যানেলটাও নাই। চ্যানেলটা যেহেতু নাই, তখন আমার মানে খুব খারাপ লাগে। তখন চিন্তা করলাম যে যা হয়েছে, এক হয়েছে যে আমার একাডেমিক রেজাল্ট খারাপ হবে, দ্বিতীয়ত হচ্ছে যে আমি একদিকে একটা রেজাল্ট করছি, এমন রেজাল্ট যে রেজাল্টটা হচ্ছে সিলেট বিভাগের প্রথম। তো আমার এখন যদি নেক্সট রেজাল্টটা খারাপ করি তাহলে আমার মান সম্মানে লাগবে। এই যে দ্বিধাদ্বন্দ্ব, তখন আমি চিন্তা করলাম যে চ্যানেল গেছে যাক, চ্যানেল আর 10টা ক্রিয়েট করতে পারবো যদি আমার যোগ্যতা থাকে। ওইটা গেছে, ওইটা বাদ দিলাম, স্কিপ করলাম। তারপর চিন্তা করলাম তাহলে নেক্সট রেজাল্টটা কীভাবে ভালো করা যায়। ওই যে 3 মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নি, ওই 3 মাস আমি একদমই অ্যান্ড্রয়েড ইউজ করি নাই, ফোন টোন সব ছেড়ে, চ্যানেল সব ভুলে একদমই পড়াশোনায় মনোযোগ দিয়েছিলাম। আমার মনে হয় ওইটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন ছিল, যে সব কিছু ছেড়ে একদিকে ফোকাস হওয়া, যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, অনেকেই ভাবতো যে স্বপ্ন ছিল, অনেকেই বলতো যে কোচিংয়ে যখন পড়তাম যে আইআরে পড়বে, লতে পড়বে। আমাকে যখন জিজ্ঞেস করে, তাই আমি বলতাম আমি থিয়েটারে পড়বো অথবা ফিল্মে পড়বো, মানে আমার হয় থিয়েটার না হয় ফিল্ম। এই যে আগ্রহটা, এটারও একটা ছোট্ট ছিল, মানে কেন এই আগ্রহটা জন্মাইলো, সেটা হচ্ছে আমি যখন কলেজে 2017 সালে
একটা হয়েছিল ইউনিসেফের আন্ডারে 1 মিনিট ভিডিও মেকিং প্রোগ্রাম ছিল একটা। ওই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছিলাম সিলেট থেকে। তো সিলেট থেকে 10 জনকে নেওয়া হয়েছিল, ওর মধ্যে আমি ছিলাম। তো ওই সময় কাজ করতে গিয়ে আমার যেই মানে আগ্রহটা মানে বেশি হয়েছিল যে না আমিও পারি কিছু একটা করতে, যে 1 মিনিট যেহেতু ভিডিওটা বানাইতে পারছি তার মানে আমিও সামনে আর বড় কিছু বানাইতে পারবো। ওইখান থেকে আসলে আমার থিয়েটারের পড়ার আগ্রহ, এবং আমি ওই জায়গাতে ফিক্সড। আমি চিন্তা করি নাই যে আমি ভালো রেজাল্ট করলে এখানে যাবো, ল পড়বো বা ফিজিক্সে যাবো, চিন্তা করি না। আমি সুন্দর করে এসে ডিউনের প্রিপারেশন নিয়ে আমি থিয়েটারে পড়ার জন্য প্রিপারেশন নিয়েছি অ্যাকচুয়ালি। এবং আল্লাহর রহমতে আমি 3টা বিশ্ববিদ্যালয়ে থিয়েটারে চান্স পাইছিলাম। মোট সর্বমোট আমি 7টা ইউনিভার্সিটিতে চান্স পাই, এর মধ্যে 3টাতেই থিয়েটার আসছিল। তো এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, এবং এরপরে তো জার্নি আমি শুরু করলাম আর কি। মানে আমার প্রথম ক্লাস শুরু হয়েছিল জানুয়ারি 2 তারিখে, আর আমার প্রথম ট্যুর শুরু হয়েছিল 2019 সালের 16ই জানুয়ারি, এবং আমার নিজ এলাকা বা যেখানে আমার জন্মস্থান নেত্রকোনায় বিরিশিরি দিয়ে আমার জার্নিটা শুরু হয় আর কি। সেই বিরিশিরি থেকে শুরু এবং বরগুনা দিয়ে শেষ। 2020 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে আমি বরগুনা দিয়ে আমার 64 জেলা জার্নিটা শেষ হয় আর কি। এই জার্নিতে মানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে করা হয়েছে এই জার্নি শেষে, সেটা হচ্ছে এত টাকা কই পাইছেন। এই যে টাকার যে সোর্সটা, সেটা আমি বলি যে প্রথমত যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করছে, যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মানে এই লক্ষ্যে পৌঁছাইতে সহযোগিতা করছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই হলে ছিলাম, যেহেতু আমি বললাম যে আমার হল মহসিন হল। গণরুমে ছিলাম 107টা, 1027 এবং 1026 এবং 1004। এই যে রুমগুলোতে বেড়ে ওঠা, একটা রুমে আমরা 26 জন 27 জন করে থাকতাম, এবং 26 জনই দেখা গেছে যে অন্তত 10টা জেলার। আমি চট্টগ্রামের গ্রুপে ছিলাম, কিন্তু এবং প্রত্যেকটা পলিটিক্যাল গ্রুপের সাথেই আমার একটা ভালো বন্ধুত্ব ছিল, সবার সাথে মিশতাম। এবং রাতে যখন ভাইয়েরা বলতো যে ঘুরে আয়, অন্যরা কীভাবে নিতাম জানি না, বাট আমি খুব এনজয় করতাম। কারণ আমি বাইরে ঘুরতে গেলে আমার 10টা বন্ধুর সাথে পরিচয় হইতো, 10টা জেলার বন্ধুর সাথে পরিচয় হইতো, তাদের সাথে নাম্বার নেওয়া আদান প্রদান হইতো, ফেসবুকে আমরা কানেক্টেড হইতাম। তো এই যে জার্নিটা আমার, এটা মনে হয় আমার সবচেয়ে বেশি মানে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে হেল্প করছে। কেন বলি, ধরুন দেখা গেল আমি হঠাৎ করে চলে গেলাম বগুড়ায়, বগুড়াকে ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে আমি বগুড়ায় আছি। সঙ্গে সঙ্গে দেখা গেছে বগুড়ায় যত বন্ধু বান্ধব ছিল সবাই ফোনের উপরে ফোন, আমার বাসায় আয়। হ্যাঁ, এখন এমন হয়েছে বন্ধু বান্ধব মারামারি শুরু করছে যে কার বাসায় যাবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে বাংলাদেশের 64টা জেলায় আমি এরকম বন্ধু বান্ধবের বাসায় থাকার কারণে বা ওদের সহযোগিতার কারণে আমার নামমাত্র টাকা খরচ হয়েছে। মানে দেখা গেছে আমি 10 দিন 12 দিন টানা ঘুরতেছি, কিন্তু আমার পকেট থেকে 1000 টাকা খরচ হয় নাই। এবং আমিও যখন বাড়িতে গেছি দেখা গেছে যে তখন আমার বন্ধু বান্ধব নিয়ে গেছি, চল যাই আমার বাড়িতে ঘুরে আসবি, এবং ওরাও যখন গেছে আমাকে তখন নিয়ে যেত। এইভাবেই কিন্তু দেখা গেছে যে আমি একটা পর্যায়ে গিয়ে প্রায় 40টার উপরে জেলা আমার ঘোরা হয়ে গেছে। তখন মনে হলো 40টা যেহেতু হয়ে গেছে তাহলে 64টা শেষ করে ফেলি, আর মাত্র তো থাকি মাত্র 24টা। তখন আমি যে লকডাউনের পরবর্তী যে সময়টা, তখন আমি আমার বন্ধু শোয়েব আহমেদ সাজিব, আমরা দুজন তখন ওকে নিলাম, আমরা দুজন তখন বাইক নিয়ে বেরোইলাম। আমরা তখন টানা 36 দিন শুধু উত্তরবঙ্গে ঘুরে বেড়াইছি, টানা 36 দিন বাইক নিয়ে উত্তরবঙ্গে ঘুরে বেড়াইছি ননস্টপ। যেমনি ভালো লাগছে, যেদিকে ভালো লাগছে, এইটার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমরা মানে অনেকেই করে কি যে একটা জেলায় যায়, ওই জেলার স্পেসিফিক কয়েকটা জায়গায় যায়। যে ধরেন আমি সিলেটে গেলাম, হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার, শাহপরান রহমতুল্লাহ মাজার, তারপর হচ্ছে যে সাদা পাথর গেল, ওইখান দিয়ে আর যেই স্পেসিফিক জায়গাগুলো ওইখানে ঘুরতে যায়। কিন্তু আমরা কী করতাম, যখন কোনো জায়গায় যাইতাম তখন দেখা গেছে একদম যে জায়গাতে কেউ যায় না আসলে, যে জায়গাগুলো এখনও কারো মানে ওইভাবে নজরে আসে না, ওইসব জায়গাতে ঘুরে বেড়াইতাম। তো আমি মোটামুটি বেশ কয়েকটা সংগঠনের সাথে জড়িত। সেখানে স্পেসিফিক যদি বলি, সেখানে হচ্ছে নিরাপদ সড়ক চাই ইলিয়াস কাঞ্চন ভাইয়ের, ওইটার হচ্ছে প্রথম প্রেসিডেন্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এখন অবধি আমি ওইটার প্রেসিডেন্ট অবস্থায় আছি আর কি। তো এখানে আসলে আমি যখন সারা বাংলাদেশ ট্রাভেল করি তখন দেখলাম যে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায়। আমি যখনই কোথাও রাতে যাচ্ছি তখনই আমার সামনে আমি একটা অ্যাক্সিডেন্ট দেখছি, এরকম রেকর্ড অসংখ্যবার। আমার মানে এই জিনিসটা আমাকে অনেক হার্ট করছে যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আসলে অ্যাক্সিডেন্টটা কেন হচ্ছে। এই জায়গা থেকেই আমার আসলে এই সংগঠনের প্রতি একটা আগ্রহ ছিল, এবং ইলিয়াস কাঞ্চন ভাই নিজেও আমাকে অনেকভাবে এই জায়গায় হেল্প করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গত বছর রেলওয়ে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনেও আমি মহিউদ্দিন রনি ভাই, কামরুন্নাহার মুন্নি আপু এবং আমাদের 3 জনকে রেলওয়ে স্টেক হোল্ডার বানানো হয় গভর্নমেন্টের পক্ষ থেকে। সেখানেও আমি চেষ্টা করেছি রেল যোগাযোগে যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো, আমাদের যে অংশীজন সভা হয় রেল মন্ত্রণালয়ে, সেখানে
উত্থাপন করার, এবং সেখানেও যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমরা। এবং আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাই রেলে করে, এবং সেখানে যে সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি, এবং সেগুলোকে আমরা যাতে ভবিষ্যতে যাতে সমস্যাগুলো না হয়, এবং রেলের যে এই যে আপনারা এখন রেলের টিকিট পাচ্ছেন হাতের কাছে, ফোনে টিকা কাটতে পারতেছেন, এটা আসলে এই যে আমরা যাচ্ছি এবং আমাদের এখানে একটু হলেও কন্ট্রিবিউশন রয়েছে আর কি। তাই আমি আসলে ওতপ্রোতভাবে জড়িত আর কি। আর ট্রাভেলিং এবং আমার এই সংগঠনের সাথে থাকা, এই সবগুলো মিলিয়ে যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় আমার মানে পড়াশোনায় কোনো ক্ষতি হয়েছে কিনা, আমি বলবো এখানে আসলে একটা ছোটোবেলায় একটা কথা শুনতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ দিয়ে হাঁটলেও নাকি জ্ঞান অর্জন হয়, হ্যাঁ, ঘাসের উপর দিয়ে হাঁটলেও নাকি জ্ঞান অর্জন হয়। তো আমার মনে হয় যে জ্ঞান অর্জনটা শুধু রেজাল্টে না, আমাদের জ্ঞানটা হওয়া উচিত যে আমাদের এই অনেকেই বই পড়ে জ্ঞানটা অর্জিত হয়, তাদের মাঝে অনেকেই আবার ঘুরে ঘুরে ওই জ্ঞানটা অর্জন করে। আমার মনে হয় আমি ঘুরে ঘুরে অনেকটা জ্ঞান অর্জন করেছি, যে জ্ঞানটা আমি আসলে যদি এখানে মানে হয়তো এখন আমি যে রেজাল্ট করেছি সেই রেজাল্টটা ফার্স্ট ক্লাস না, কিন্তু আমি ঘুরে ঘুরে যে জ্ঞানটা অর্জন করেছি সেটা আমার কাছে মনে হয় এই ফার্স্ট ক্লাস থেকেও অনেক বেশি। আমার কাছে সফলতার ডেফিনেশন ব্যাপারটা এরকম, এই যে আমি এই টিএসসির মাঠে এখন বসে আছি, ওই পাশ দিয়ে একটু আগে একটা পথশিশু হেঁটে যাচ্ছিল, সে আমাকে ডাক দিচ্ছিল, শাওন ভাই কেমন আছেন। আমার কাছে সফলতার মানে এটাই, এই যে বাচ্চাটা আমাকে শাওন ভাই বলে ডাক দিল, তার মুখে আমাকে দেখে একটা হাসি আসলো, আমি মানুষের মুখে এই হাসিটাই দেখতে চাই। এটাই আমার কাছে একটা সফলতা, যে মানুষটা আমাকে দেখে হাসলো, মানুষের মানে মনে একটা আনন্দ আসলো, সে কোনো না কোনো কিছু ভেবে আমার দিকে তাকালো। কেন, এখানে তো অনেক মানুষ বসে আছে, কারোর দিকে তাকায় তো সে ডাক দিয়ে বলে নাই ভাই কেমন আছেন। তারপর তাদের জন্য আমি কিছু একটা করতে পারছি, বা তারা মনে করে যে আমি তাদের জন্য কিছু একটা করতে পারবো। এই যে সম্পর্ক আসলে আমাদের হয় কি যে কোনো কিছু দিলেই যে সম্পর্ক ব্যাপারটা এরকম না, দেওয়া নেওয়া এবং ভালোবাসা এর মধ্যেই কিন্তু সম্পর্কটা টিকে থাকে। এবং আমার মনে হয় যে মানুষের ভালোবাসা চাই, মানুষের ভালোবাসা পেলেই আমার জীবনের সফলতা। দুঃখবোধের জায়গা তো আসলে সবার মধ্যেই থাকে, মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই যেমন হাসি আনন্দ থাকে, দুঃখ থাকে। তো দুঃখবোধের জায়গা একটা ছিল, জীবনে একটা প্রেম করেছিলাম, সেই প্রেম আর নাই। একটা সময় ছিল ভালোবাসতাম, সেই ভালোবাসাটাও নাই। দুঃখবোধের জায়গা আমার কাছে মনে হয় যে জিনিসটা নাই সেটা একটু মাঝে মাঝে হৃদয়ে করা নাড়ে আর কি, যে নাই। তো এটা নিয়ে বেশি আসলে আপসেট হই না, যখন নাই মনে হয় তখন কোথাও চলে যাই, কারণ প্রকৃতির মধ্যে এত ভালোবাসা আছে, আল্লাহর সৃষ্টিতে এত সুন্দর আছে, তখন আর ওই জিনিসটাকে মানে এত বড় করে মনে হয় না। গতকাল একটা ভিডিও দেখলাম, যে আমরা ভিডিওটা দেখলাম যে একটা বাচ্চা আসলে হাত নাই, সে পায়ে পায়ে আঙুলে চামচটা দিয়ে সে খাচ্ছে। এই ভিডিও দেখার পর মনে হলো আমরা জীবনকে অনেকভাবে বলি যে আমাদের জীবনে এটা নাই ওইটা নাই ওইটা নাই, কিন্তু আসলে আমরা যদি গভীরভাবে দেখি অনেকেরই অনেক কিছু নাই, কিন্তু তবুও তারা কিন্তু সুখী। তো ওই জিনিসগুলো দেখার পরে মনে হয় যে আসলে না, দুঃখবোধের জায়গাটা আসলে রাখা ঠিক না, যা আছে ভালো আছে। আর এই যে শাওন হয়ে ওঠার পেছনে আমি বলবো সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাবা মায়ের। স্পেসিফিক যদি বলি, আমার বাবা হচ্ছে যে সবসময় বলতো আমাকে জীবনে বড় হইতে হলে অল স্কোয়ার হইতে হবে, যে জুতা সেলাই থেকে চণ্ডীপাত যে কথাটা বলে না, আমার বাবা একদম হাতে ধরায় ধরে সেটা আমাকে শিখাইছে। ছোটোবেলায় যখন জুতা ছিঁড়ে যাইতো তখন আমার বাবা বলতো যে তুমি নিজে এটা সেলাই করো একবার, তাহলে তুমি বুঝতে পারবা যে মুচি যেই জুতাটা সেলাই করতেছে তার কতটুকু কষ্ট হচ্ছে, তার পেইনটা তুমি ফিল করতে পারবা। এই ছোটোখাটো বিষয়গুলো যেটা তখন আসলে আমার অল্প বয়স, তখন বুঝি নাই, কিন্তু এই পর্যায়ে এসে আমি বুঝতে পারি, যখন আমি কোনো একটা পাহাড়ে যে ট্রেকিং করতে যাই, তখন যে জুতাটা যখন ছিঁড়ে যায় তখন আমি এতটা আপসেট হয়ে যতটা অন্যরা হয়, আমি জানি জুতাটা কীভাবে সেলাই করতে হয়। বা ধরেন কোথাও যখন দেখা গেছে যে আমি একবার ঘুরতে গেছি এক জায়গায়, নৌকা ডুবে গেছে, আমি এতটা আপসেট হই নাই, এবং যে আমার সাথে একজন ছিল তাকে আমি এত আপসেট হতে দেই নাই, কারণ আমি জানি কীভাবে সাঁতারটা কাটতে হয়। এই যে ছোটোবেলা থেকে যে গ্রুমিংটা করা হয়েছে আমার ফ্যামিলি, সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এবং এই যে শাওন হয়ে ওঠা, যেই মেঘালয়ের পাদদেশ থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে একা একা এসে এই যে শাওন হয়ে ওঠার গল্পটা, এর মধ্যে পেছনে আমার বাবার অবদান অনেক বেশি। আমার বাবাকে আমি ভীষণ ভালোবাসি, কারণ বাবার জন্যই আসলে বলে না যে আমরা সামনের দিক সামনে বলে ব্যাপারটা হচ্ছে কি, যে বাবারা আসলে সব বাবারাই চায় যে সন্তান কিছু না কিছু একটা করুক। অনেকেই বলে হয়তো যে সন্তান এটা করুক, স্পেসিফিক বলে দেয়, কিন্তু আমার বাবার কথাটা ছিল এরকম যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। এই যে ভালো লাগার জায়গাটাকে স্থান দেওয়া, যে সন্তানের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া, সেই জিনিসটার জন্য আসলে আমি বাবাকে এখন এই শোর মাধ্যমে বলতে চাই যে বাবার এই যে কাজটা, এটাই আসলে আমাকে আজীবন মানুষের মধ্যে বাঁচিয়ে রাখবে।
এবং এই জন্য বাবাকে অনেক অসংখ্য ভালোবাসি, সেটা আমি ক্যামেরার সামনেও বলি, ক্যামেরার পেছনেও বলি। স্বপ্ন বলতে আমার যেটা মনে হয় যে জীবনে আর বাঁচবই কয়দিন, জানি না আমি কয়দিন বলবো, আজকে আছি কালকে নাও থাকতে পারি। এখন আমি যদি প্ল্যান করি যে আগামী 5 বছর পরে আমি এই জায়গায় যাব, 10 বছর পরে এই জায়গায় যাব, সেটা নাও হইতে পারে। বাট আমার যেটা মনে হয় যতদিন বেঁচে থাকি, বেঁচে থাকার শেষ মুহূর্তটা পর্যন্ত আমি পৃথিবীটাকে দেখে যেতে চাই। স্রষ্টার সৃষ্টি এত সুন্দর, সেই সৌন্দর্যের মাঝে আমি আসলে দেখতে চাই যে এত সুন্দর পৃথিবীটা দেখে আমি মরে যেতে চাই। এছাড়া আমার কোনো আসলে স্পেসিফিক কোনো ইয়ে নেই যে আমি এটা করব, আমার 2টা বাড়ি দরকার, ঢাকায় আমার 2টা গাড়ি দরকার। হ্যাঁ দরকার, মানুষের জীবনে সব কিছুই দরকার, কিন্তু এটার চেয়ে বেশি দরকার আমি পুরো পৃথিবীটা একবার দেখে তারপর মরে যেতে চাই। আমার মনে হয় এই শোটা আসলে মানে আমি কখনো এইভাবে আমি অনেক সাংবাদিকদের মধ্যে অনেক বক্তব্য দিয়েছি, অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এই যে আমি কোনো ইন্টারভিউতে বলি নাই যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল। তার মানে কি আমি এই শোর মধ্যে এমন কিছু একটা বলে ফেললাম যেটা হচ্ছে যে একদমই আমার একান্ত। এই যে একান্ত বিষয়টাকে সামনে আনা, সেটা যারা ক্যামেরার পেছনে কাজ করছে এই শোর, একমাত্র তাদেরই অবদান যে এই কথাটা সামনে আনতে পারছে, এবং এটা কেউ আজ পর্যন্ত আনতে পারে নাই। তার মানে আমার মনে হয় যে এই শো মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে, কারণ এই শো এমন একটা শো যেটা মনে হচ্ছে যে মানুষের ভেতরকার, আমি সাউন্ড সবাই দেখতেছে কিন্তু ভেতরকার যে সাউন্ডটা, এটাকে বের করে আনার জন্য যে বলে না যে অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু আগুন জ্বালাতে সহযোগিতা করে, আপনারা হচ্ছে সেই অক্সিজেন যেটা আগুন জ্বালাতে সহযোগিতা করতেছেন।